হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতি সপ্তাহে যে কর্মসংস্থান পেপার লঞ্চ হয়, তো 6ই জুলাই 2024 যে কর্মসংস্থান পেপারটা আছে সেটা ডাব্লিউপি মেনের প্র্যাকটিস সেট আছে। সেই প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে জিআই সমাধান করাতে, তো এর পরের ক্লাসটাতে আমরা জিআই অর্থাৎ রিজনিংও কিন্তু সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, রামের আয় শ্যামের থেকে শতকরা 10 বেশি, শ্যামের আয় রামের থেকে শতকরা কত কম? তাহলে দুজন আছে, কে কে? একজন রাম আছে আর একজন শ্যাম আছে। তাহলে রামের আয় কি শ্যামের থেকে বলা আছে, যার থেকে বলা থাকবে সেটাকে 100 ধরবো। তাহলে শ্যামের আয় যদি 100 টাকা হয় তাহলে রামের আয় কত হবে? শতকরা 10 বেশি, মানে 10% বেশি, অর্থাৎ 110। এবার বলা আছে কি এই শ্যামের আয় রামের আয়ের থেকে শতকরা কত কম। এই যে শ্যামের আয়টা রামের আয়ের থেকে কত কম, তাহলে রামের আয়ের থেকে আমরা দেখছি এখানে 10 কম, ঠিক আছে। এবার কত কম মানে শতকরা কত কম চেয়েছে, তাহলে কত থেকে কম? এই রামের থেকে বলা আছে, রামের আয়ের থেকে। তাহলে রামের আয়টাকে তলায় লিখব, ইন্টু কি পার্সেন্টেজের 100, 0 কেটে দাও, তাহলে ওপরে 100 তলায় 11, তাহলে 100/11 এটাই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কোনো সুষম বহুভুজের একটি অন্তকোণের মান 144 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? তাহলে অন্তকোণের মান বের করতে গেলে যে বহিকোণের মান 180 ডিগ্রি, এই 180 ডিগ্রির সাথে আমাদের কি 144 ডিগ্রিটাকে পার্থক্য করতে হবে, অর্থাৎ 144 ডিগ্রির পার্থক্য বের করতে হবে। কত হয়? 36 ডিগ্রি। আর এখানে আমরা জানি কি সুষম বহুভুজের অন্তকোণের মান যদি বাহু সংখ্যা যদি বের করতে হয় তবে কি আমাদের 360 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাই ইকুয়ালটি হচ্ছে 360। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে এইখানে হচ্ছে 6 দিয়ে কাটা দিলে হবে 1, ঠিক আছে। তাহলে বাহু সংখ্যা কত? আর এদিকে ডিগ্রি ডিগ্রি তো কাটা যাবে, তাহলে বাহু সংখ্যা হচ্ছে 10টি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। 16 বছর পর পিতার বয়স দ্বিগুণ হয়, 16 বছর পর পিতার বয়সের দ্বিগুণ হবে। এখন পিতা ও পুত্রের বয়স কত ছিল? তাহলে এখানে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থেকে 16 বছর পর মানে আমরা নিচে লিখব একদিকে পিতা অর্থাৎ ফাদার অনুপাত সন। কি বলা আছে? 16 বছর পরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? তার ছেলের বয়স 1 হলে তার বাবার বয়স কত হবে? 2 হবে। তাহলে এটাকে অ্যাকচুয়াল কি এক্স, অর্থাৎ একটাকে এক্স ধরে নাও আর একটাকে 2x ধরে নাও। তাহলে 16 বছর পরে বলা আছে, তাহলে 16 বছর আগে, 16 বছর পরে তার বয়স এত, তাহলে 16 বছর আগে বয়স কত হবে? তাহলে এখানে 2x - 16, 2x - 16, আর তার ছেলের বয়সটা কত হবে? x - 16। যদি তোমাকে বলা হয় যে এই এখন থেকে 20 বছর পর তোমার বয়স হবে 30, তাহলে এখন তোমার বয়স কত? তাহলে এখন থেকে তোমার 20 বছর পর তোমার বয়স হবে, এখন যদি তোমার x হয় তাহলে 20 বছর পরে তোমার বয়স কত হবে? x + 30। কিন্তু যদি আগে বলে তাহলে x - 30 হবে। তাহলে এখানে আমাদের এই আগেই বলা আছে, মানে এখানে পরে বের করা আছে, তো আমরা এই আগেটা বের করব, তার জন্য এটা আমরা মাইনাস লিখলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে যে এবার পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর বলা আছে। তাহলে এবার এখানে এই দুটোর মানে পিতা পুত্রের বয়সের যোগফলটা করো। তাহলে এখানে কত হবে? 2x - 16 যোগ চিহ্ন x - 16, এটা ইকুয়াল টু কত? যোগফল হচ্ছে 55। তাহলে এখানে 2x আর x যোগ করলে কত হবে? 3x, আর 16 আর 16 যোগ করলে কত হবে? 32, আর মাইনাস আছে অর্থাৎ -32। তাহলে এখানে -32 সমানের এদিকে গেলে কি হবে? +32 হয়ে যাবে। তাহলে 3x ইকুয়াল টু কত হবে? 3x ইকুয়াল টু হচ্ছে 5 2 7, 5 3 8, 87। 3 দিয়ে কাটা দাও, 3 2 6, 3 9 27। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 29। তাহলে x এর ভ্যালু যখন 29, এবার এখানে এখন পিতা পুত্রের বয়স কত হবে? তাহলে এখন মানে কোনটা? এখন মানে হচ্ছে আমাদের প্রেজেন্টটা। তাহলে এখানে পিতার বয়স কত হবে আর পুত্রের বয়স কত হবে? তাহলে এখানে পিতার বয়সটা যদি দেখি তাহলে 2x - 16, তাহলে 2 × x এর ভ্যালু কত? 29 - 16। এটাকে সলভ করলে পিতার বয়স পেয়ে যাব। পুত্রের বয়স কি পাবো? x - 16, তাহলে 29 - 16, তাহলে কত হবে? পুত্রের বয়সটা নিশ্চয়ই 13 হবে। দেখো 13 কোন অপশানে আছে, তাহলে একটা আমাদের বের করলেই হয়ে যাবে, এই অপশানেই 13 আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমরা এখানে আর সলভ করব না, এটাকে সলভ করলে তো 42 হবে। তো এখানে আমরা সরাসরি x থেকে যেহেতু মাইনাস করতে হচ্ছে, তাহলে এখানে 29 থেকে 13 মাইনাস করে দিলাম, তাহলে এখানে আমাদের 29 থেকে 16 মাইনাস করে দিলাম, 13 চলে এলো। একটা অপশানেই 13 আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার।
গত বছর চূড়ান্ত পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 65% বাংলায়, 55% গণিতে ও 40% উভয় বিষয়ে পাস করে। যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে তবে ওই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন? 20 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে এখানে আমরা এই পার্সেন্টেজের ক্ষেত্রে উভয় বিষয়ে কতজন ফেল করে সেটা বের করব। এগুলো সব আমাদের পাসের হার বলা আছে, ঠিক আছে। আমরা কি করব, এখানে যেহেতু ফেল বলা আছে সুতরাং আমরা ফেলের মানটা বের করব। যদি 65% বাংলাতে যদি পাস করে তাহলে ফেল কতটা করবে? 35% ফেল করবে। তারপর হচ্ছে গণিতে, ম্যাথামেটিক্সে কি 55%, ম্যাথামেটিক্সে 55% কি পাস করছে, তাহলে ফেল কত পার্সেন্ট করবে? তাহলে 5-এ 60, 45%, ঠিক আছে, 45% ফেল করবে। তাহলে উভয় বিষয়টাকে আমাদের সবসময় মাইনাস করে দিতে হয়। কেন মাইনাস করে দিতে হয় সেটা বলে দিচ্ছি। আগে বাংলা আর গণিতে কত পেয়েছে সেটা দেখো, 40, 70, 80 পেয়েছে। আর অল সাবজেক্ট আমাদের দেখো কত বলা আছে, 40% পাস করা আছে, তাহলে ফেল করেছে কত? নিশ্চয়ই 60%। তাহলে উভয় বিষয়ে যে ফেল করেছে সেটা হবে 80 থেকে 60 মাইনাস করো 20। কারণ উভয় বিষয়টা কেন আমরা 60 মাইনাস করছি, কারণ এই উভয় বিষয়ের মধ্যেই বাংলাও আছে, অঙ্কও আছে, তাই আমরা এইটাকে মাইনাস করে দিচ্ছি। মাইনাস না করলে দুবার রিপিট হয়ে যাবে। তাহলে 20% আমাদের কি ফেল করেছে উভয় বিষয়ে, কিন্তু এখানে বলা আছে 20 জন। তাহলে 20%-এর ভ্যালুই হচ্ছে কত? 20 জন। 1%-এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে বলা আছে ওই বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? পার্সেন্টেজের অঙ্ক সবসময় আমাদের 100 ধরে করতে হয়। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে হবে 1 × 100 সমান হচ্ছে 100 জন হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। কোনো বিশেষ প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত এত, এরকম 14 কেজি মিশ্র সারে 2 কেজি ইউরিয়া মিশালে মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত কত হবে? প্রথমে ইউরিয়া আর পটাশ এর যে রেশিও সেটা কত বলা আছে? 2:5 বলা আছে। টোটাল কত ইউনিট? 5 আর 2 হচ্ছে 7 ইউনিট এখানে আছে, কিন্তু এখানে বলা আছে 14 কেজি মিশ্র সার। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 7 ইউনিটের ভ্যালু 14। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 2। তাহলে এখানে ইউরিয়া কতটা আছে? তাহলে 2 ইউনিটের ভ্যালু 4, আর এখানে 5 ইউনিটের ভ্যালু কত? 10 হবে। তাহলে ইউরিয়া হচ্ছে 4 ইউনিট, মানে 14 কেজির মধ্যে ইউরিয়া হচ্ছে 4 কেজি আর পটাশ হচ্ছে 10 কেজি। এবার বলা আছে কি ওই মিশ্র সারে 2 কেজি ইউরিয়া মেশাচ্ছে, কিন্তু পটাশ মেশাচ্ছে না। তাহলে 2 কেজি ইউরিয়া অ্যাড করে দিল, কিন্তু পটাশ যেটা আছে সেটাই হবে। তাহলে ইউরিয়া হয়ে গেল 6 আর পটাশ হয়ে গেল 10। তাহলে 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 5। তাহলে ইউরিয়া পটাশের অনুপাত হবে 3:5। একজন রেডিও বিক্রেতা এত টাকায় একটি রেডিও বিক্রি করায় 3% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে ধরলাম রেডিওটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, 3% ক্ষতি হয়েছে, মানে নিশ্চয়ই সে বিক্রি করেছে 97 টাকায়, ঠিক আছে। কিন্তু এখানে এটাও আমাদের বিক্রয় মূল্য বলা আছে যে বিক্রেতা এত টাকায় রেডিও বিক্রি করেছে, তাহলে এটাও বিক্রয় মূল্য, এই 97টাও বিক্রয় মূল্য। তাহলে এখানে 97 ইউনিটের ভ্যালু হচ্ছে 363.75, ঠিক আছে। এবার এটা কত দিয়ে কাটা যাবে? 3.75। এই 1 ইউনিটের ভ্যালু কত? এটা দিয়ে কাটা দিলে হবে 3.75। আর এখানে আমাদের এই ক্রয় মূল্য অর্থাৎ 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 100 ইউনিটের ভ্যালু হবে, তাহলে এখানে 3.75 গণিত হচ্ছে কত? 100। এটা হলো। এবার এটার 10% লাভ করবে, তাহলে ক্রয় মূল্য এটা, এবার এটার 10% লাভে বিক্রি করবে, তাহলে 3.75-এর 10% লাভ অর্থাৎ 110/100। এটাকে কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। 3.75-এর সাথে যদি 11 গুণ করি তাহলে কত হবে? 5 11 55, 5 হাতে থাকলো 5, 7 11 77, আর এদিকে হচ্ছে 82, 2 হাতে থাকলো 8, 3 11 33, আর সাথে 40 41, আর এদিকে দুটোর শেষে একটা শূন্য হবে, আর দুটোর এখানে যেহেতু দুটো দশমিকের পর দুটো সংখ্যা আছে তাহলে 2 ঘর আগে দশমিক যাবে, তাহলে 412.50, 412.50 অপশান এ এই প্রশ্নের রাইট অ্যান্সার। একটি উন্নয়ন সংস্থায় বার্ষিক 12% সরল সুদের হারে সুদ দিয়ে জনসাধারণের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে। এক ব্যক্তি ওই সংস্থায় কিছু টাকা জমা দিলে 5 বছরে সুদে আসলে 4,800 টাকা পেলেন, তাহলে তিনি কত টাকা জমা দিয়েছিলেন? ধরলাম তিনি টাকা জমা দিয়েছিলেন,
আর সুদ আসল হচ্ছে এত টাকা, তাহলে ইন্টারেস্ট কত টাকা হবে? তাহলে ইন্টারেস্ট হবে যে সুদ আসল থেকে যদি আসল মাইনাস করি তবে ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে 4800 থেকে যদি আমরা আসল অর্থাৎ পি মাইনাস করলাম, কারণ এটা আমাদের সুদ আসল, এর সাথে আসলটা মাইনাস করে দিলাম, তবে ইন্টারেস্ট পেয়ে গেলাম। এবার এখানে আমাদের প্রিন্সিপালটা বের করো। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে আমাদের 4800 মাইনাস পি, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। নিচে কি? নিচে রেট ইন্টু টাইম। রেট কত পার্সেন্ট? 12%। টাইম কত বছর? 5 বছর। কাটাকুটি করো, তাহলে 5 দিয়ে 5 20 100, 2 দিয়ে কাটা দিলে 10, সরি 4 দিয়ে কাটা দিলে 5, আর 4 দিয়ে কাটা দিলে 3। কোনাগুনি গুণ করো, তাহলে 3p ইকুয়াল টু, তাহলে 5-এর সাথে এদিকে, এবার দেখো এখানে 5-এর সাথে 48 আমি গুণ করব না, কারণ এই মাইনাস পিটা এদিকে প্লাসে চলে আসবে। তাহলে এদিকে 5 ইন্টু 4800 পড়ে থাকবে, তাহলে 5 ইন্টু 4800। এবার 5-এর সাথে পি গুণ করলে কত হবে? মাইনাস 5p হবে। মাইনাস 5p সমানের দিকে গেলে প্লাস 5p হয়ে যাবে, তাহলে 3p আর 5p যোগ করলে কত হবে? 8p। 8p এটা ইকুয়াল টু কত? 5 ইন্টু 4800, ঠিক আছে। তাহলে 8 দিয়ে 6 48, তাহলে 600, তাহলে 5 6 30, আর এদিকে দুটো শূন্য, তাহলে 3000 টাকা। তাহলে তিনি কত টাকা জমা দিয়েছিলেন? 3000 টাকা। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 15 মিটার ও 12 মিটার। প্রাঙ্গণটির ভেতরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা করতে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে মোট কত টাকা লাগবে? তাহলে এই অঙ্কটা আগে রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করব, ঠিক আছে। এই অঙ্কটা এইভাবে করতে হবে যে প্রথমে আমাদের এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের ভেতরের দিকে বলা আছে না, তাহলে আয়তক্ষেত্রটাকে একটু বড় করে অঙ্কন করি। তাহলে এখানে এটা যদি আমাদের একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে 15 মিটার, প্রস্থ বলা আছে কি 12 মিটার, ঠিক আছে। এবার ভেতরের দিকে 1.5 মিটার চওড়া রাস্তা, এরকম 1.5 মিটার চওড়া রাস্তা। তাহলে 1.5 মিটার যদি রাস্তা হয়, মানে চারিদিকে 1.5 মিটার করে, মানে এদিকে 1.5, এদিকে 1.5। এবার এই রাস্তাটা দেখো ভেতরের দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এদিকে 1.5 মিটার যাচ্ছে, এদিকে 1.5 মিটার যাচ্ছে, টোটাল 3 মিটার কমছে। এ ভেতরের যে দৈর্ঘ্যটা, এই বাগানের দৈর্ঘ্যটা দেখো এদিকে এদিকে 1.5 মিটার কমলো, আর এদিকে 1.5 মিটার কমলো, দৈর্ঘ্য টোটাল কত মিটার কমলো? 3 মিটার কমলো। তাহলে 15 থেকে 3 মাইনাস করো, তাহলে এদিকে হচ্ছে 12 মিটার। তাহলে এদিকে হচ্ছে কত? 12 মিটার। প্রস্থটাও দেখো এদিক থেকে এদিকে 3 মিটার কমলো, এদিকেও প্রস্থ 3 মিটার কমলো, সরি 1.5 মিটার করে 3 মিটার কমলো। তাহলে 12 থেকে 3 মাইনাস করো, অর্থাৎ 9 মিটার, ঠিক আছে। এবার বাইরের যে রাস্তার ক্ষেত্রফল থেকে, অর্থাৎ বাইরের বাগানের ক্ষেত্রফল থেকে ভেতরের বাগানের ক্ষেত্রফল মাইনাস করে দিলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে বাইরের যে বাগানের ক্ষেত্রফল সেটা কি হবে? 15 গুণিত 12, আর এটা থেকে মাইনাস করতে হবে কি ভেতরের বাগানের ক্ষেত্রফল। ভেতরের বাগানের ক্ষেত্রফল 12 গুণিত 9, তাহলে 5 12 60, শূন্য হাতে থাকলো 6, 12কে 12, 6 18, 180। এটা থেকে মাইনাস করতে হবে কি 9 12 108, ঠিক আছে। 8 2 10, 1 72। তাহলে এদিকে 72 বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, এটা কি রাস্তার ক্ষেত্রফল। এবার এখানে বর্গ মিটার, প্রতি বর্গ মিটারে এত টাকা করে খরচ হচ্ছে, মানে 1 বর্গ মিটারে এত টাকা খরচ হচ্ছে। প্রতি মানেই তো 1, যে 1 বর্গ মিটারে এক বর্গ মিটারে কত টাকা খরচ হচ্ছে? 22.25 টাকা খরচ হচ্ছে। তাহলে এখানে আমাদের 72 বর্গ মিটারে কত টাকা খরচ হবে? তাহলে 72 বর্গ মিটারে আমাদের এই গণিত 72 করে দিলেই অ্যান্সার চলে আসবে, যে 22.25, এই দশমিকটা উঠে তলায় আমরা 100 করে দিলাম, ইন্টু হচ্ছে কি 72। যদি এটাকে কাটাকুটি করি, 5 দিয়ে কাটা দিলে 5 20 100, 5 দিয়ে কাটা দিলে 4 5 20, 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটা দিলে 4 5 20, 5 দিয়ে কাটা দিলে 5 8 40, 5 9 45, 4 18 72, 8 9 72, দুটোতে 2 আছে না, 4 18 72। তাহলে 89 এর সাথে 18 গুণ করতে হবে, অর্থাৎ 2 ইন্টু 9 করে দাও। তাহলে 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 8 দুগুণে 16, 1 17। এটার সাথে 9 গুণ করলে কত হবে? 8 9 72, 2 হাতে থাকলো 7, 7 9 63, আর সাথে হচ্ছে 70, 0 0 2,
কোন অপশান আছে? এই অপশানেই 0-2 আছে, অপশান বি সঠিক অ্যান্সার। দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার গুণফল 528 হলে সংখ্যা দুটি কী কী? এইটার অপশান টেস্ট করাই সুবিধা হবে। তাহলে এখানে দেখো প্রথমে 22 আর 24 এককের ঘরের অঙ্কটা যদি তোমরা টেস্ট করো, যে 2 আর 4 গুণ করলে কত হয়? এককের ঘরের অঙ্কটা 8 হবে, একটা হলো, এখানেও 8 আছে। 4 আর 6, 4 6 24 এককের ঘরের অঙ্কটা 4 হবে, কিন্তু এখানে আমাদের 8 আছে, অপশান বি তো হবে না। 6 8 48 এর 8, এটাও হতে পারে। আর এদিকে 8-এর সাথে 0 গুণ করলে তো 0 হবে, তো অপশান ডি হবে না। এবার এই দুটো অপশানের মধ্যে কোন অপশানটা হবে? তাহলে এখানে 22-এর সাথে 24 একটা গুণ করে দিলেই হবে, মানে এই 22-এর সাথে 24 আমরা গুণ করে দেখব, যদি না মিলে তাহলে সি অপশান। তাহলে এখানে 24কে যদি 22 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 × 11। তাহলে এদিকে 48 গুণিত 11, তাহলে 48কে 11 দিয়ে গুণ করলে কত হবে? এদিকে 8 8 4 12 2 হাতে থাকলো 1, আর এদিকে হচ্ছে 5 528। তাহলে এটাকে এই দুটোকে গুণ করেই কত এলো? 528। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর যদি বেসিক করতে যাও অঙ্ক, তাহলে এইভাবে 528টাকে প্রথমে আমাদের ভাঙতে হবে। প্রথমে 4 দিয়ে যদি ভাঙি তাহলে 4-একে 4, 1 3 4 12, 4 2 8, 3 দিয়ে 3 4 12, 1 2 3 4 12, 2 দিয়ে হচ্ছে 22, 2 দিয়ে হচ্ছে 11। এবার দেখো 11-এর সাথে 2 গুণ করলে 22, আর এদিকে 4 2 8, 3 8 24। এইভাবে তোমাকে মানে বের করতে হবে। এটা যেমন আমি জানি যে 22 × 24, কিন্তু এখানে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হতো যে 22 গুণিত 24, এবার অপশানের দিকে দেখতে হতো। এটা তোমার হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এক ব্যক্তির মাইনে 15% বেড়ে 575 টাকা হলো, ওই ব্যক্তির আগের মাইনে কত টাকা ছিল? তাহলে আগের মাইনে ধরলাম 100 টাকা ছিল, এবার 15% বাড়লো মানে 115 টাকা হলো, ঠিক আছে? এবার 115 টাকা বেড়ে 575 টাকা হলো, মানে যখন 115 টাকা হলো এটার ভ্যালু হচ্ছে কত? 575 টাকা, মানে যেটা 15% বেড়ে এই টাকাটা হলো, তাহলে 15% সমান হচ্ছে এই টাকাটা। 1% সমান কত? 5 5 25, 5 7, 5, 1 ইউনিটের ভ্যালু 5। তাহলে এখানে আমাদের আগের মাইনে 100 ধরেছিলাম, মানে এটা দিয়ে কাটা দিলে 5 হবে, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 5 গুণিত 100 সমান হচ্ছে 500 টাকা, ঠিক আছে? অপশান বি। এ অনুপাত বি, বি অনুপাত সি দেওয়া আছে, এ সি এর ভ্যালু বের করতে বলা আছে। তাহলে 2:3, আর এদিকে কত বলা আছে? 3:7। প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমটা পাওয়া যায়, আর এদিকে 3 7 21, ঠিক আছে? 3 দিয়ে কাটা দাও, 3 2 6, 3 7 21, 2:7 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে যদি এ অনুপাত বি অনুপাত সি বের করতে বলতো তবে কি করতাম? প্রথমের সাথে প্রথম গুণ করলে প্রথমটা পাওয়া যায়, এবার কোনাকুনি যখন গুণ করব তখন দ্বিতীয়টা পাওয়া যাবে, 3 3 9, আর এদিকে হচ্ছে 3 7 21, 3 দিয়ে কাটা দাও 2, 3 দিয়ে কাটা দাও 3 3 9, 3 7 21। যদি তিনটের ভ্যালু বলতো তাহলে এভাবে বের করতাম। কোশ্চেন 37, এ কিছু সময়ের জন্য 1800 টাকা ও এই অঙ্কটা একটু ঠিক করো যে ও বি 9 মাসের জন্য 1000 টাকা কোনো ব্যবসায়ী লাগান, এ ও বি এর লভ্যাংশ সমান হলে এ এর মূলধন কত মাসের জন্য খাটিয়েছিল? তাহলে এখানে দুটো আছে, অংশীদারি কারবারের একটাই ফর্মুলা, প্রফিট ইকুয়াল টু কি? ইনভেস্ট ইনটু টাইম। এই ফর্মুলার উপর ভিত্তি করে কিন্তু অঙ্ক হবে। এ আর বি দুজন আছে, এ কত টাকা খাটিয়েছিল? 1800 টাকা খাটিয়েছিল, আর বি কত টাকা খাটিয়েছিল? 1000 টাকা খাটিয়েছিল। এ এর টাইমটা বলা নেই, অর্থাৎ কিছু সময়ের জন্য ধরে নিলাম এক সময়ের জন্য খাটিয়েছিল। বি কত সময়ের জন্য? 9 মাসের জন্য খাটিয়েছিল। তাহলে এখানে দেখো আমরা কি করলাম যে প্রফিট ইকুয়াল টু কি? ইনভেস্ট, অর্থাৎ বিনিয়োগ গণিত টাইম, বিনিয়োগ গণিত টাইম। তাহলে এখানে এটা ইকুয়াল টু কী পাবো? যে বিনিয়োগ অর্থাৎ ইনভেস্ট ইন্টু টাইম এখানে করলাম, এখানে ইনভেস্ট ইন্টু টাইম সমান কি? প্রফিট। আর প্রফিট বলা আছে কি? সমান এ ও বি এর লভ্যাংশ সমান, অর্থাৎ 1:1। তাহলে এখানে ওপরে হচ্ছে কত? 1800 গণিত এক্স, তলায় কত? অনুপাতটাকে ভাগ হিসেবে লিখছি 1000 গণিত হচ্ছে 9, এটা ইকুয়াল টু কত? 1/1। কাটাকুটি করো, তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, 9 দিয়ে কাটো, 9 2 18, 2 দিয়ে কাটো, 5 2 10। তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে? 5 হয়ে যাবে, এইটা আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন 38, কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে?
এগুলোর বেসিক কনসেপ্টের অঙ্ক এই সুবীর দাস স্যারের বইয়ের পুরো কমপ্লিট করা আছে বর্গক্ষেত্র, সেখান থেকে বেসিকটা দেখে নেবে। এখানে আমি জাস্ট অঙ্কগুলো কিভাবে সলভ করবে সেটা দেখাচ্ছি। প্রথমে এই যখন বর্গক্ষেত্র বলবে, আয়তক্ষেত্র বলবে, তখন আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাতে করব। বা প্রথমে 100 ধরবে, প্রথমে 10% বৃদ্ধি পেলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুবার বৃদ্ধি করব, অর্থাৎ 110 হলো, এই 110-এর আবার 10% বৃদ্ধি, অর্থাৎ 110/100। এদিকে কত হলো 21, 121, তাহলে প্রথমে 100 ছিল, 121 হলো, কত বৃদ্ধি পেলো 100 থেকে বৃদ্ধি পাওয়া মানে আমাদের পার্সেন্টেজে বৃদ্ধি পাওয়া। এটা আর এই এক্স ওয়াই ধরেও হবে যে এই 10 + 10 + 10 × 10 তলায় হচ্ছে কত 100, তাহলে এটা কাটিয়ে তো 1 হবে, আর এদিকে 10 আর 10 যোগ করলে কত 20 + 1 সমান হচ্ছে 21। ঠিক আছে, 21% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এর 20% সমান বি এর 50% হয়, তবে বি কমা এর শতকরা কত, পার্সেন্ট আগে কেটে দাও, সমানের সামনাসামনি যেটা থাকে কেটে যায়, এই শূন্য কেটে দাও, এর মানে তো গুণ, তাহলে 2 × এ সমান হচ্ছে কত 5 × বি, তাহলে এ বাই বি ইকুয়াল টু কত হবে, তাহলে বি এর সাথে 5 গুণ হয়ে আছে, তাহলে 5 ওপরে তলায় 2। এবার বি এ এর শতকরা কত, তাহলে বি ওটাকে ওপরে রাখো, এ এর যার সাথে এর থাকবে সেটাকে তলায় লিখবো, অর্থাৎ 5 × 100, 5 20 100, 20 দুগুণে 40, অর্থাৎ 40% সঠিক অ্যান্সার। এটার অপশানগুলো মনে হয় ভুল আছে। এটাকে আর একটা নিয়মে করি যে বি কমা থাকলে সমান, ঠিক আছে, ওই নিয়মে দেখি অ্যান্সার আসছে কি না। কমা থাকলে কি সমান, তাহলে এ এর শতকরা কত এক্স, শতকরা এক্স, তাহলে শতকরা উঠে তলায় আবার 100 হয়। ঠিক আছে, বি, এবার বি এর ভ্যালুটা বের করো, 2 = 5 × এক্স, তলায় হচ্ছে 100, 5 দিয়ে কাটা দাও, 5 20 100, 20-র সাথে 2 গুণ করলে হবে 40, না এটা 40%ই উত্তর হবে, তাহলে এক্স সমান কত 40%। এই অপশানগুলোই ভুল আছে। প্রদীপ ও প্রকাশের ওজন একসঙ্গে 40 কেজি, প্রদীপের ওজন অর্ধেক প্রকাশের ওজনের 5/6 অংশের সমান। প্রদীপের ওজনের অর্ধেক, তাহলে প্রদীপের ওজনের অর্ধেক মানে হচ্ছে হাফ, সমান কি প্রকাশের, এক কাজ করো প্রদীপটাকে এ ধরো, প্রকাশটাকে বি ধরো, নাহলে দুটোই পি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার প্রদীপের ওজনের অর্ধেক, তাহলে এই এর অর্ধেক সমান কি প্রকাশের ওজন হচ্ছে বি, প্রকাশকে বি ধরলাম, এবার ওর ওজনের 5/6 অংশ, তাহলে 5/6 অংশ, 2 দিয়ে কাটা দাও 3, তাহলে 3a = হচ্ছে কত 5b, তাহলে a বাই বি এটা ইকুয়াল টু কত, ওপরে 5 তলায় 3, তাহলে এখানে বলা আছে এদের একসঙ্গে ওজন হচ্ছে 40 কেজি, আর এখানে এদের এই প্রকাশ আর প্রদীপের ওজন কত 5 আর 3 8 ইউনিট, কিন্তু এখানে বলা আছে 40 কেজি, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত, 8 ইউনিটের ভ্যালু 40, 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5, 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, তাহলে এখানে কি বলা আছে প্রদীপের ওজন কত, প্রদীপের ওজনটাকে আমরা এ ধরেছি, তাহলে এর এফিসিয়েন্সি কত 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত 5 × 5 অর্থাৎ 25 কেজি, তাহলে প্রদীপের যে ওজন সেটা হবে 25 কেজি। এই অপশানগুলোও ভুল আছে, 25 কেজি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। একটি বাক্সে 25 পয়সা 50 পয়সা 1 টাকার মোট এতটা মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 7:11:13 হলে বাক্সে মোট 25 পয়সার মুদ্রা কতগুলি আছে। তাহলে প্রথমে 25 পয়সা মানে কত, পয়সাকে টাকা করে নাও, তাহলে পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা হয়ে যায় টাকা, তাহলে 1/4 টাকা। তারপর হচ্ছে কত 50 পয়সা মানে হচ্ছে 1/2 টাকা, আর এদিকে হচ্ছে 1 টাকা। এবার এদের মূল্যের রেশিও অর্থাৎ প্রাইস রেশিও কত বলা আছে, প্রাইস রেশিও বলা আছে 7:11:13। এখানে আমাদের কি বের করতে হবে, এখানে মুদ্রা যেহেতু বলা আছে এতটি মুদ্রা, তাহলে এখানে আমাদের কয়েন রেশিওটা বের করতে হবে। ঠিক আছে, কয়েন রেশিও তাহলে কি করে বের করব, দেখো 1 টাকার 13 টাকা হতে গেলে কটা কয়েন লাগবে, 1 টাকার 13 টাকার কয়েন হতে গেলে কটা কয়েন লাগবে, তাহলে 13টা কয়েন লাগবে। কি করে পেলাম, 13কে 1 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে 11কে 1/2 দিয়ে যদি ভাগ করো, তাহলে 1/2টা আবার উল্টে যাবে, তাহলে এদিকে হচ্ছে কত 22টা কয়েন এইটা, আর এর কথা হবে এই 7 1/4, 4টা উল্টে যাবে অর্থাৎ 28। কয়েনের রেশিও হচ্ছে এটা, তাহলে এদিকে হচ্ছে 20 20 40 50 50 আর 63, টোটাল কয়েন কটা হচ্ছে
63টি, কিন্তু এখানে বলা আছে 378টি। তাহলে এই 63 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 378। 1 ইউনিটের ভ্যালু কত? 3 6 18, 6 6 36, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। তাহলে এখানে আমাদের বলা আছে বাক্সে মোট 25 পয়সার মুদ্রা কতগুলি? তাহলে 25 পয়সার মুদ্রা আমাদের এইটা, 25 পয়সার মুদ্রা চেয়েছে, কয়েন। তাহলে 25 পয়সার মুদ্রা আমাদের হচ্ছে এই 28 ইউনিটের ভ্যালু। তাহলে এই 28 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 6 হলে 28 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটার সাথে 6 গুণ করে দাও। তাহলে 6 48 8 হাতে থাকলো 4, 6 দুগুণে 12 আর 4 হচ্ছে 16, 168টি। তাহলে অপশান এ হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 54 বিয়োগফল 32 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে এখানে এক্স ওয়াই ধরে তো অনেকবার অঙ্ক করেছি যে এটা এইভাবে করতে হবে যে দুটি সংখ্যা ধরলাম এক্স প্লাস ওয়াই, এটার যোগফল 54 আর বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কত? 32। ঠিক আছে, তাহলে এখানে প্লাস মাইনাস তো কাটা যাবে। এদিকে 2x এটা ইকুয়াল টু কত? এদিকে 50 80 80 86, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 4 43। তাহলে একটা ভ্যালু 43, কোন অপশানে 43 দেখো? এই অপশানে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আবার আর ওয়াইয়ের ভ্যালুটা কী করে বের করবো? যে এক্স প্লাস ওয়াই এইটা ইকুয়াল টু কত আছে? 54 বলা আছে। তাহলে এক্স বলা আছে 43, তাহলে 43 ওয়াই কত হবে? নিশ্চয়ই 11 হবে। সেটাকে যোগ করলে আমাদের কত হবে? 54 হবে। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু 11। এটা তো এই অঙ্ক তো এই নিয়মে তো অনেক কেউ করেছে। এবার দেখো যে আর একটা নিয়ম, যে যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে কি করতে হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 54কে 32 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা হয়ে গেল একটা সংখ্যা, বড় সংখ্যা। যদি বলে ছোট সংখ্যা, তাহলে এখানে 54-র সাথে 32 মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দেবো, এটা হয়ে যাবে ছোট সংখ্যা। 54 আর 32 যোগ করলে কত হবে? 86/2 সমান হচ্ছে 43, এটা একটা সংখ্যা। আর একটা সংখ্যা কি? আর একটা সংখ্যা এটাকে মাইনাস করলে কত হবে? 22/2 সমান হচ্ছে 11। তাহলে 43 একটা সংখ্যা, 11 একটা সংখ্যা। পরীক্ষা হলে আমরা এই অ্যাপ্রোচটা মানে এই মেথডটা আমরা অ্যাপ্লাই করব। কোশ্চেন 40 279 167 342 গণিত এর একক স্থানীয় অঙ্ক কত? তাহলে একক স্থানীয় অঙ্ক মানে আমাদের এগুলো হচ্ছে একক, এগুলোকে গুণ করো। তাহলে 7 9 63, 63 যদি হয় তাহলে একক হচ্ছে 3। এবার 3-এর সাথে 2 গুণ করো 6, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 6। একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়, ভাগশেষ 4 হয়, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি মানে আমাদের ভাজ্য চেয়েছে। ভাজ্য ফর্মুলাটা যে ভাজ্য ইকুয়াল টু কি? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এখানে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাকে ভাজক বলা হয়। তাহলে এখানে 7 আছে, ভাগফল কত? ভাগফল 5 বলা আছে, আর ভাগশেষ কত আছে? ভাগশেষ 4 বলা আছে। তাহলে 5 সাথে 35, 35 আর 4 যোগ করলে কত হবে? 39, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার গসাগু 21 গুণফল এত হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান কি? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে এই লসাগু বের করতে হবে। গসাগু বলা আছে কত? 21, আর দুটো সংখ্যার গুণফল আমাদের বলা আছে 1575। তাহলে এখান থেকে আমরা এই লসাগু বের করতে গেলে কি করতে হবে? 21টা গুণ হয়ে আছে, তাহলে এদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 1575 তলায় হচ্ছে 21। 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে কাটা দিলে 7, 3 দিয়ে কাটা দিলে 3 5 15, 3 2 6, 3 5 15, 7 দিয়ে কাটা দাও 7 7 49, 49 আর 5 7 35, 75। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 75, এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? তাহলে এখানে এককের ঘরের অঙ্ক 2 আছে, কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে 2 হয় না। এখানে 3 আছে, কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষে 3 হয় না। 5 হতে পারে কিংবা 1 হতে পারে। তো প্রথম অপশানটা টেস্ট করতে পারো কিংবা দ্বিতীয়টা। যদি প্রথমটা মিলে যায় তবে দ্বিতীয়টা হবে না, আর প্রথমটা না মিললে দ্বিতীয়টা। তো এখানে আমি অপশান টেস্ট করছি না, আমি এখানে বেসিক কনসেপ্টটাই বলছি। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 6টা নয়, 5 6। এবার কি করতে হয়? শেষ দিক থেকে দুটোর মাথাতে পেয়ার করলাম। এবার এখানে কি করব? 9 9 81, 81, এদিকে কত হলো? 8 হলো, 1 হলো, আর এদিক থেকে 9 99 নামলো। 9-এর ডবল কত? 18।
তাহলে 18-র পাশে এমন সংখ্যা রাখো যেন এটা মিলে। তাহলে 18-র পাশে যদি আমরা 9 রাখি তাহলে কত হবে, 9 9 81, 1 হাতে থাকলো 8, 8 9 72, 80 0, 9 কে 9 8 17, তাহলে এটাই হচ্ছে। তাহলে 9 দিয়ে, তাহলে 9 এখানে রাখলাম, তাহলে 1701। তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে 8, এদিকে 9, এদিকে 1, আবার এদিক থেকে দুটো সংখ্যা নামবে। তাহলে 99 ডবল কত, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 192, 9 দুগুণে 18, 198, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 19, ঠিক আছে। 198-এর পাশে এবার কত রাখবো, আবার 9 রেখে দেখি। তাহলে 9 রেখে যদি দেখি তাহলে কত হবে, 9 9 81, 1 হাতে থাকলো 8, 8 9 72, 80 0 হাতে থাকলো 8, 9 9 81 আর 8 হচ্ছে 89, 9 হাতে থাকলো 8, 9 কে 9 8 17, এটাই হবে আবার 9 দিয়ে। তাহলে এদিকে হচ্ছে 17 9 0 1, তাহলে এদিকে কত হচ্ছে 8 9 9 9 18, 17 8 1998। এবার এক্সট্রা যেটা আছে সেটা কি করতে হয়, এই 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে মাইনাস করে দেবো। তাহলে এখানে 2 4 6, এটা থেকে 1998 মাইনাস করব। তাহলে এদিকে হচ্ছে কত, 1 0 0 8 9 9, তাহলে 9 9 8 0 0 1। কোশ্চেন 47, এখানে যোগ দিয়ে যেহেতু আছে তাহলে যোগের আগের সংখ্যাটা সলভ করব। তাহলে ওপরে 3, তারপরে 4 দুগুণে 8 হলো যোগ চিহ্ন, এর মানে কি গুণ চিহ্ন, তাহলে কাটাকুটি তো যাবে না। তাহলে 4 6 24, তলায় হচ্ছে 7 7 49। এবার 8 আর 49-এর লসাগু হয়ে যাবে কত, 8 × 49। আর কোনো অপশানেই এরকম নেই, অর্থাৎ এই অপশানগুলোও আমাদের ভুল, ঠিক আছে, এই অপশানগুলোও ভুল, কারণ এই 8 আর 49 গুণ করে যেটা থাকবে। এবার লসাগু ওপরে কী হবে, 49-কে একবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 9 27, 7 হাতে থাকলো 2, 3 9 27, 7 3 4 12, 2 14, 147 যোগ চিহ্ন। 49-49-কে ভাগ করলে 1 হবে, ওই 8-কে 24 দিয়ে গুণ করলে কত হবে, 4 8 32, 2 হাতে থাকলো 3, হাতে থাকলো 3 আর 16 3 19, 192। এটাকে যোগ করে তলারটা গুণ করতে হবে, তবে আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। এই অঙ্কটা আমাদের ভুল আছে, ঠিক আছে, এই অপশানগুলো আমাদের ভুল আছে। একটি উলম্ব বাসে একটি বাঁদর ওঠার চেষ্টা করেছিল, সে প্রথম 2 সেকেন্ডে 5 ফুট, পরবর্তী প্রতি 2 সেকেন্ডে অতিরিক্ত 1 ফুট উঠতে পারে। 20 সেকেন্ডে সে কত ফুট উঠবে, সে কতবার লাফাচ্ছে অর্থাৎ কতবার উঠছে সেটা আগে বের করো। 20 সেকেন্ড সে যাচ্ছে 2 সেকেন্ড করে, ঠিক আছে, তাহলে 20 সেকেন্ড 2 সেকেন্ড করে সে কতবার লাফাবে, 10 বার, মানে 10 বার উঠবে। প্রথম 2 সেকেন্ডে সে 5 ফুট উঠে গেছে, তাহলে এখানে সে 2 সেকেন্ডে সে 5 ফুট উঠে গেছে, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রতি 2 সেকেন্ডে, তার পরবর্তী 2 সেকেন্ডে সে 1 ফুট করে উঠতে পারবে। তাহলে এখানে পরবর্তী 2 সেকেন্ডে 5 ফুট উঠে গেছে, তারপরে 1 ফুট উঠবে মানে 6 ফিট হবে। এভাবে 10 বার আমাদের যেতে হবে। তাহলে পরবর্তী আবার 2 সেকেন্ডে, মানে তারপরে থেকে 1 সেকেন্ড, মানে প্রতি 2 সেকেন্ডে 1 ফুট 1 ফুট করে উঠতে লাগবে, তারপরে হবে 7 ফিট যাবে। তারপরে পরবর্তী 2 সেকেন্ডে আবার কত হবে, 8 ফিট যাবে। তো এইভাবে কতবার যেতে হবে, আমাদের 10 বার যেতে হবে। তাহলে 5 6 7 8 9 10 11 12 13 14। এবার দেখো 10টা হয়ে গেল, এদিকে দেখো এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, সে 10 বার গেল। এদিকে 2 সেকেন্ড করে দেখো 10 বারে 20 সেকেন্ড হয়ে গেল। আমি আর এই সেকেন্ডগুলো লিখছি না, অর্থাৎ টাইমটা হয়ে গেল কত, 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড সে কত ফিট গেল সেটা করো। তাহলে প্রথমে 5 ফিট গেছে, তারপরে পরবর্তী 2 সেকেন্ডে 1 ফিট করে সে এতটা গেছে, অর্থাৎ এইটি যোগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 9 ফিট আর 11 ফিট যোগ করলে কত হয়, 20 ফিট। 20 10 যোগ করলে কত হবে, 30 হবে, ঠিক আছে। তাহলে 12 আর 8 যোগ করলে কত হবে, 20 হবে, অর্থাৎ 50 হলো, ঠিক আছে। আর এদিকে হচ্ছে 13 আর 7 যোগ করলে কত হবে, 20 হবে, তাহলে এদিকে কত হলো, 70 হলো। 14 আর 6 যোগ করলে কত হবে, 20 হবে, তাহলে এদিকে 90 হলো। আর এদিকে আমাদের একটা 5 আছে, তাহলে এদিকে 90 5, অর্থাৎ টোটাল 20 সেকেন্ডে সে 95 ফিট কিন্তু উঠে যাবে। তাহলে 95 ফিট, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার।
এক ব্যক্তি কোনো স্থানে 15 কিলোমিটার গতিবেগে মানে ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে ঘন্টায় 35 কিলোমিটার গতিবেগে ফিরে আসে, পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? যদি ডিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে, একই থাকে, মানে এখানে তো ডিস্ট্যান্স একই আছে, কারণ সে এক স্থান মানে কোনো স্থানে এত কিলোমিটার বেগে এসছে, আবার ওই স্থানে আবার পুনরায় ফিরে এসেছে, তাহলে এটার ফর্মুলা হয়ে যাবে 2xy বাই হচ্ছে কি x প্লাস ওয়াই, যেমন 2 ইন্টু এক্সের ভ্যালু কত 15, ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত 35, আর এদিকে তলায় যোগফল অর্থাৎ 30, 40, 50 হচ্ছে। 5 দিয়ে কাটা দাও 7, 5 দিয়ে কাটা দাও 5 10 50, 2 দিয়ে কাটা দাও 5, 5 দিয়ে কাটা দাও 3, তাহলে 3 7 21 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। স্থির জলে নৌকার বেগ ঘন্টায় 40 কিলোমিটার ও স্রোতের বেগ ঘন্টায় এত কিলোমিটার, স্রোতের অনুকূলে এত ঘন্টা এত মিনিট মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে? তাহলে বোট স্পিড কত বলা আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, আর স্রোতের বেগ অর্থাৎ স্ট্রিম স্পিড বলা আছে কত ঘন্টায় 4 কিলোমিটার, অর্থাৎ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে অনুকূলে বলা আছে, তাহলে অনুকূলে গতিবেগ কী হবে? তাহলে অনুকূলে গতিবেগ হবে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, অর্থাৎ 14 কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে গতিবেগ। এবার আমাদের কত কিলোমিটার পথ যেতে হবে, অনুকূলে কত কিলোমিটার পথ যাবে, মানে আমাদের ডিস্ট্যান্সটা চেয়েছে, তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত আছে? স্পিড হচ্ছে আমাদের 14 কিলোমিটার প্রতি ঘন্টা। টাইম কত আছে? টাইম বলা আছে 1 ঘন্টা 30 মিনিট। এর মিনিটটাকে একটু ঘন্টাতে করে নাও, তাহলে 1 ঘন্টা প্লাস 30 মিনিটকে যদি ঘন্টায় করি আমাদের 60 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 1 প্লাস 1/2, তাহলে 2 কে 2 1 3/2, তাহলে টাইম হচ্ছে 3/2 ঘন্টা। 2 দিয়ে কাটো 7 দুগুণে 14, 3 7 21, তাহলে 21 কিলোমিটার পথ কিন্তু তাকে অতিক্রম করতে হবে। অপশান বি এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস এতদূর পর্যন্ত। আমাদের 7কে সাবস্ক্রাইব হতে কিন্তু বেশি দেরি নেই, তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এর পরের ক্লাসটা আসবে জিআইয়ের, ঠিক আছে? এই 6 জুলাইয়ের কর্মসংস্থান পেপারের যে জিআই আছে সেই জিআইটা আমরা সলভ করব।